চামচামি, দালালি এবং এক ধরনের নিজের সার্বভৌমত্বকে বিক্রি করে দিয়ে অনেক শিল্পী, আমি কয়জনের নাম নিব, প্রত্যেকেই বিটিভিতে যে মায়া কান্না করলো। ফেরদৌস থেকে, রিয়াজ থেকে, আপনারা সবাই জানেন। এবং এরা মানুষকে মারতে কয় রাউন্ড গুলি লাগে, মারতে মারতে মেরে ফেলছে, চলে গেছে, আবার ব্যাক করে আবার মারছে। এই যারা প্রবাসী, তারা যে কি পরিমাণ যুদ্ধ করেছে, রেমিটেন্স বন্ধ করে যুদ্ধ করেছে, এদেরকে তো আমরা স্বীকার করি না, এদের কথা বলিও না। আমি আমার সহকর্মী যারা আমার মিডিয়া কর্মী, তাদেরকে প্রত্যেকেই নক দিই, কিন্তু তারা কেউ আমাকে রেসপন্স করেনি। তারা তাদের মতো করে এক ধরনের ধূম্রজাল সৃষ্টি করেছে যে আসাদ ভাই, আপনি যেটা করছেন এটা আসলে আপনার নিজের জন্যই ক্ষতি, আপনার পরিবারের জন্য ক্ষতি। সবকিছু সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে, উইদিন 10-15 ডেজের মধ্যে সব সেটেল ডাউন হবে, মাঝখানে আপনি ফেসে যাবেন। সো এটা কিছু করবেন না, ফেসবুকে কোনো স্ট্যাটাস দিবেন না, রাস্তায় তো নামবেনই না। তো যাই হোক, আমি আসলে নিজের তাড়নায়, নিজের বিবেকের তাড়নায় বলেন, দেশপ্রেম বলেন বা বাচ্চাদের জন্য বলেন, আমি নেমে যাই। সাহস আসলে যোগানোর পিছনে যেই স্টোরিটা, সেটা হচ্ছে আমার এই বাচ্চা কাচ্চারা, মানে এত ছোট ছোট বাচ্চারা যারা আসলে ভালো করে নিজেরাই স্বাবলম্বনী না, তারা হয়তো বাবা মার কাছ থেকে একটু হাত খরচে টাকা নিয়ে স্কুল কলেজে যায়, চা কফি খায়। সেই বাচ্চাগুলো যখন রাস্তায় মানে সগর্ভে নিজেদের বুক উন্মোচন করে বুলেটের সামনে, তখন আসলে আমাকে ঘরে বসে টিভি নিউজ দেখা, ফেসবুক স্ক্রল করা, 2-3টা কমেন্ট পড়া, এই কাজটা আমার কাছে মনে হচ্ছে যে একটা কাওয়ার্ডের মতো। তো আমি শুধু শুধু বসে বসে আমার এইটুকুন দায়িত্ব নিউজ দেখা, আর ওরা নিজের জীবন উৎসর্গ করছে, এইটুকুন বাচ্চারা, আর আমরা যারা সিনিয়র সিটিজেনশিপ, আমরা বসে বসে সমালোচনা করব, তখন আমার কাছে মনে হচ্ছে আমার রাস্তায় নেমে যাওয়া উচিত। সেই উদ্দীপনা আমি নেমে যাই। আমি প্রথম যেদিন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে ফিরছিলাম, সেদিনই আসলে কারফিউ দেয়। তো কারফিউ দেওয়ার পর আমি অলমোস্ট তখন বোধহয় শ্যামলী চলে আসছি। শ্যামলী থেকে ক্রস করতে করতে মোহাম্মদপুর গণভবন, তৎকালীন স্বৈরশাসকের বাসভবন, সেখানে যখন আসে, আমি আসলে নিজেকেই প্রশ্ন করছি যে আমি আমার জীবদ্দশায় এত ফোর্স, এত র্যাব, এত পুলিশ, এত আর্মির গাড়ি কখনোই দেখিনি। ঠিক গণভবন পার হওয়ার পর আসাদ গেট থেকে 32 নাম্বার পর্যন্ত আমি কয়েক লক্ষ আসলে বলতে পারেন হেলমেট বাহিনী বাইকে বসে লাঠি নিয়ে দেখলাম। সো আমার কাছে মনে হলো যে এটা আসলে মগের মূল্যকে দেশ হয়ে গেছে। একজন স্বৈরশাসক বসে যে কোনো কিছু অর্ডার দিচ্ছে, মানুষকে মেরে ফেলার অর্ডার দিচ্ছে, এবং মানুষ মারা যাচ্ছে, কেউ বলতেছে না কিছু। সেইখান থেকে মনে হলো যে আসলে আমার ঘরে ফিরে যাওয়া উচিত না। আমি আমার মতো করে রাস্তায় নামলাম। এক পর্যায়ে আমার সাথে রাস্তাঘাটে পুলিশের বাকবিতণ্ডা হয়। আমি আসলে যেই যাদেরকে আমি কলিগ মনে করি এত বছর ধরে, তাদেরকে আমি সাথে পাইনি, কিন্তু সত্যিকারের কথা, রাজপথে আমি এমন এমন মানুষ পেয়েছি, এমন ছাত্র সমাজকে পেয়েছি, এমন শিশুসুলভ মানুষ যাদের মন শরীর মোমের মতো নরম, তারা যে আসলে কতটা কঠিন, কতটা শক্তিশালী এই দেশকে বাঁচানোর জন্য, এই সার্বভৌমত্ব রক্ষার জন্য, এই ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে নিজেদেরকে কুণ্ঠাবোধ করে না কিছু বলতে, রাস্তায় নামতে। আমি সেই রকম সহযোদ্ধাদের পেয়েছি সাথে, এবং পেয়েছি ছাত্র সমাজ থেকে শুরু করে মাদ্রাসা শিক্ষক, যাদেরকে এক ধরনের ট্যাগ দিয়ে রাখতো, মৌলবাদী, জঙ্গিবাদী, সেই এতিমখানার বাচ্চাগুলো, এবং রাস্তায় যে যারা পানি বিক্রি করে, ফুল বিক্রি করে, যাদেরকে আমরা আসলে পথশিশু বলি, আমরা ট্যাগ দিই সকল, আমরা পথশিশুদেরকে আমরা সবসময় বলি যে এরা ভিক্ষুক সমাজ। এদেরকে আসলে বিরক্ত হয়ে আমরা সিগনালে, যখন যে কোনো রাস্তার মাঝখানে সিগনালে এদেরকে আমরা মাঝে মধ্যে টাকা দেই, হেল্প করি, ওদের প্রোডাক্টগুলো নেই। কিন্তু এরা যে এত পরিমাণে দেশপ্রেম, রিক্সা চালককে যদি বলি, আমরা এদের দেশপ্রেমকে আসলে কখনো কাউন্টই করি নাই। আমরা অলওয়েজ মনে করি আমরা শিক্ষিত, আমরা বুঝি বেশি, আমাদের দেশপ্রেম বেশি, কিন্তু আমরাই আসলে দেশদ্রোহীর কাজটা সবচেয়ে বেশি করেছি এই বিগত 16-17 বছরে। যদি বলেন শিল্পী সমাজ থেকে শুরু করে শিক্ষিত সমাজ বা বুদ্ধিজীবী সমাজ, আমরা তো এই ট্যাগগুলা দিয়েছি নিজেদের স্বার্থেই। তো তাহলে তাই যদি হবে, তাহলে দেশে আজকে এই অধঃপতন কি করে হলো এই 16-17 বছরে, তাই না? আমরা নিজেদের ফায়দা লুটেছি। আমরা শিল্পী বলে শিল্পী সমাজের এক ধরনের আমরা আবদ্ধ থেকে আমরা কিন্তু সবচেয়ে মানে বেশি ক্রিমটা খেয়েছি, জনগণ থেকে নিয়েছি, সরকার থেকে নিয়েছি, এবং সেই সাথে দেশের বিরুদ্ধে যে কাজ করেছি, এটার প্রমাণ বিগত 16-17 বছর আমরা প্রচুর দেখেছি। মিডিয়া কর্মীরা সবাই আমাদের একটা প্ল্যান হলো যে আমরা ফার্ম গেটে আনন্দ মহলের সামনে দাঁড়াবো। ভেরি গুড, আমরা দাঁড়ালাম। প্রত্যেকটা শিল্পী যে যার মতো করে, বাংলাদেশের টপ লেভেলের সব ধরনের সেলিব্রিটিরা কম বেশি এসেছেন।
আবার সেই সাথে কিছু সেলিব্রিটি সোকল যারা ফ্যাসিবাদ গভর্নমেন্টের দোসর, যারা আপনারা জানেন যে আলো আসবে গ্রুপের যে মেম্বাররা সেখানে বলেন শমিকা স্যার থেকে শুরু করে অনেক শিল্পী, আমি কয়জনের নাম নিব, প্রত্যেকেই বিটিভিতে যে মায়া কান্না করলো, ফেরদৌস থেকে রিয়াজ থেকে, আপনারা সবাই জানেন। এবং এরা ওই দলের এত বেশি মাখন খেয়েছে, এত বেশি ওরা মানে আমি বলতে আমার কুণ্ঠাবোধ নেই, চামচামি দালালি এবং এক ধরনের নিজের সার্বভৌমত্বকে বিক্রি করে দিয়ে শুধুমাত্র নিজেদের কমফোর্ট জোন থাকার জন্য, নিজেদের আয়াস জীবনযাপন, ল্যাভিশলি জীবনযাপন চলার জন্য তারা সেলিব্রিটি হয়ে এই গভর্নমেন্টের কাছ থেকে অনেক ধরনের সুযোগ সুবিধা নিয়েছে বলেই তারা একদিকে বিটিভিতে যে মায়াকান্না করছে, আর সত্যিকারের যারা দেশপ্রেমিক শিল্পী দৃশ্য সমাজের, তারা আমরা ফার্মগেটে আনন্দ সিনেমার সামনে দাঁড়াই। আচ্ছা যাই হোক, সেখানে আমি যখন ইন্টারভিউ দিয়ে আমরা মোটামুটি আমাদের প্রোটেস্ট শেষ করে যখন আমি ফার্মগেট মানিক মে এভিনিউর দিকে যাই, তখন আমাকে পুলিশ বাধা দেয়, ব্যক্তিগতভাবে আমাকে বাধা দেয়, আপনি যেতে পারবেন না। তখন আমি বলি এটা আমার দেশ, এটা আমার ফুটপাথ, আমাকে যেতে দিতেই হবে, এটা আমার নাগরিক অধিকার। সেই পর্যায়ে যে আমি আসলে আমার যত ক্ষোভ, ক্রোধ বা আমার যত এই বিগত জুলাইয়ে যত ধরনের হত্যাকাণ্ড হয়েছে সব কিছুর একটা আউটবাস্ট ছিল, যেটা আপনারা নিজেরাও জানেন। তখন আমার কাছে মনে হয়েছিল যে আসলে আমার ভয় পাওয়ার কিছু নাই। অনেকে হয়তো লিমিটেড কথা বলছিল আমার সহকর্মীরা, তারপর আমি তাদেরকে স্যালুট জানাই যে তারা লাস্ট পর্যন্ত এসছে, যারা যারা ছিল সেখানে। আমি অবশ্যই আমি স্যালুট দিই সিয়ামকে, আমি বাঁধনকে স্যালুট দেই, মোশাররফ ভাইকে স্যালুট দেই। সো যাকে এগুলো আপনারা জানেন। তারপরে আমি মনে করলাম যে আসলে যখন কথা বলবোই, আসলে আমার এডিট করে হিসাব করে কথা বলার কিছু নাই। পাখির মতো বাচ্চা মেরে ফেলতেছে এবং এবং একটা মারতেছে 10টা ফেরত আসতেছে, এবং মারার কি মানে আমার মনে ইসরায়েলও মনে প্যালেস্টাইনকে এইভাবে হামলা করেছে কিনা আমার জানা নেই। একটা মানুষকে মারতে কয় রাউন্ড গুলি লাগে, মারতে মারতে মেরে ফেলছে, চলে গেছে, আবার ব্যাক করে আবার মারছে। এই দৃশ্য আমাদেরকে দেখতে হয়েছে। আপনারা ভুলে যান, আমি ভুলি নাই। আমার জাতির কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা আপনাদের কর্মজীবনে যে যাই করেন রাষ্ট্রকে নিয়ে কখনো ছিনিমিনি খেলবেন না। সবার আগে সার্বভৌমত্ব, সবার আগে দেশ। আর একটা কথাই বলবো, জুলাই কারো বাপের না, জুলাই আমাদের, জুলাই যোদ্ধাদের। দেশপ্রেম কিন্তু সাধারণ মানুষের ভিতরে সব থেকে বেশি। এই জুলাই গণ অভ্যুত্থান যদি না আসতো, যেমন আমি 90s-এর কিড, আমি বই পুস্তকে বায়ান্নের কথা শুনেছি, 69-এর কথা শুনেছি, 69 গণ অভ্যুত্থানের কথা বলেন, 71-এর কথা বলেন, সব তো আমার শোনা ভিডিও ফুটেজ, পেপারে এবং বিভিন্ন রাজনৈতিক প্রোপাগান্ডা বলেন, তর্ক বিতর্ক, ডিবেটের মাঝখান থেকে আমি যতটুকু বুঝতে পেরেছি, এই দেশ বিরোধী আন্দোলন, সার্বভৌমত্ব, ভাষা আন্দোলন, গণ অভ্যুত্থান 69-এর এবং মুক্তিযুদ্ধ যাই বলেন, এই যে আরেকটা বিষয় যে এই মুক্তিযুদ্ধ আন্দোলনকে, এই 71 আন্দোলনকে কুক্ষিগত করা, আওয়ামী লীগ তার নিজের বলে দাবি করা যুগের পর যুগ, যে মুক্তিযোদ্ধা আমার, মানে কোনো আন্দোলন, কোনো গণ অভ্যুত্থান কোনো দলের হতে পারে না, কোনো সংগঠন হতে পারে না, কোনো ব্যক্তি পরিবারের হতে পারে না। ঠিক এই জুলাইকেও এখন যদি কেউ সেইভাবে চিন্তা করে যে জুলাই শুধুমাত্র এনসিপির, শুধুমাত্র কিছু ছাত্র সমাজের, এখানে ছাত্র সমাজ অবশ্যই লিড দিয়েছে, সেই সাথে এখানে সাধারণ মানুষ ছিল এবং অভিভাবকরা রাস্তায় নেমেছে, রিক্সা চালক থেকে শুরু করে। আপনি যদি চোখ বন্ধ করেন 5ই আগস্টে সর্বস্তরের মানুষ এসেছে, সবাই কোনো না কোনোভাবে যুদ্ধ করেছে, যারা ফেসবুকে যুদ্ধ করেছে, ডিজিটাল প্ল্যাটফর্মে যুদ্ধ করে, যারা প্রবাসী তারা যে কি পরিমাণ যুদ্ধ করেছে, রেমিটেন্স বন্ধ করে যুদ্ধ করেছে, এদেরকে তো আমরা স্বীকার করি না, এদের কথা বলিও না। এদের পরিবারে তাদের টাকা না আসলে এদের বাজার হয় না, বাসা ভাড়া হয় না, ছেলে মেয়ের পড়াশোনার টাকা হয় না, তারা কিন্তু রেমিটেন্স পাঠানো বন্ধ করেছে। মনে আছে আপনাদের? নিশ্চয় মনে আছে। না তো ভুলে গেলে আমি আবার আপনাদেরকে মনে করে দিয়েছি। সো এই প্রবাসে যারা থাকে এরা সবচেয়ে বড় যোদ্ধা, আমাদের ইন্সপাইরেশন দিয়েছে। সো এই জুলাই আন্দোলন 24-এর এই গণ অভ্যুত্থান জীবদ্দশা আমরা আর কখনো দেখতে পাবো কিনা জানি না। সো আমি ফরচুনেট যে আমি এটার সাথে পার্টিসিপেট করতে পেরেছি, সচক্ষে দেখেছি, এবং জুলাইকে আমি ধারণ করি, জুলাইকে ধারণ করা উচিত। এটাকে নিয়ে অনেক ধরনের প্রোপাগান্ডা হতে পারে। যেমন আমি বলি, জুলাই এই যারা সমন্বয়কারী তাদেরকে নিয়ে কোনো বিতর্ক করা যাবে না। এনসিপি একটা দল, একটা রাজনৈতিক সংগঠন, একটা রাজনৈতিক দল, এনসিপির কার্যক্রম নিয়ে সমালোচনা হবে, এটা একটা গণতান্ত্রিক অধিকার, কিন্তু এনসিপি কিনে সমালোচনা করা আর জুলাই সমন্বয়কারীদের নিয়ে সমালোচনা কিন্তু এক জিনিস না। আমরা গুলিয়ে ফেলি সবসময় যে জুলাই সমন্বয়কারী, যেটা সার্জিস বলেন, হাসনাত বলেন, আসিফ বলেন, বা ফ্রন্ট লাইনের যত যোদ্ধা, তাদের কাছে আমার অলওয়েজ কৃতজ্ঞতা, সেলুট। সারা জীবন আমি বলবো বাংলাদেশের এরা হচ্ছে গিয়ে সোনার টুকরা ছেলে। হুমকি ধামকি তো এসছে, আমি কি আসলে হুমকি ধামকি কি ভয় পাই?
ভয় পেলে তো আসলে আমি রাস্তায় নামতাম না। হুমকি ধামকি এসছে, প্রশাসনের লোক এসে আমার বাসায় এসছে, সিকিউরিটি গার্ডের কাছে ফোন করেছে, খুঁজতে এসেছে। ওই রকম জিনিস তো এর পরবর্তী বেশ কয়দিনই ছিল, প্রায় 4-5 দিনই ছিল, এবং এর পরবর্তী আমাকে এখন অনেক ধরনের অনেক কিছু ফেস করতে হয়। কিন্তু আমি আসলে এগুলা আমার কাছে দুর্বল বিষয় মনে হয়। বরঞ্চ আমার কাছে এই জিনিসগুলো আমাকে শক্তি যোগায়, যে আমাকে আসলে, আমি বলি না যে জুলাই শেষ হয়নি, আমরা জাস্ট এক ধাপ এগিয়েছি, রাইট? জুলাই পরে আমাদের যে 5th অগাস্টের এখনো প্রশাসনিকভাবে সর্বস্তরে দেখেন 16-17 বছর এই ফ্যাসিবাদ সরকারের এমন কোনো মন্ত্রণালয় নাই, এমন কোনো সচিব পর্যায়ে নাই, এমন কোনো আম, আহ, আইনি কাঠামো বলেন, মানে সর্বস্তরে কিন্তু ফ্যাসিবাদের শ্যাডো বলেন এবং তাদের চামচা বলেন, দোসর বলেন রয়ে গেছে। সো আমাদের জুলাই আন্দোলন এখনো শেষ হয় নাই। সো আমি এগুলোকে খুব তুচ্ছ মনে করি। কে আমাকে থ্রেট দিচ্ছে, কে আমাকে প্রশাসনিকভাবে হেয় প্রতিপন্ন করছে। ফেসবুকে এখন এআই দিয়ে অনেক ধরনের প্রপাগান্ডা হচ্ছে। সো একটু সচেতন থাকি আমরা বাংলাদেশের মানুষরা, যারা সত্যিকারে জুলাইকে লালন করি, নতুন বাংলাদেশ, নতুন বিনির্মাণে আমরা স্বপ্ন দেখছি, তারা যাতে বিভ্রাট না হই, তারা চোখ কান খোলা রেখে যাতে আমরা সমালোচনা করি। শিল্পীরা আসলে জনগণের, বাংলাদেশের মানুষের যারা তাদের নাটক সিনেমা দেখে ঘুমোতে যায়, যারা তাদেরকে আইডল মনে করে তাদের ব্যক্তি জীবনে প্রতিফলন ঘটাতে চায়, সেটা সিনেমার নায়ক বলেন বা ওটিটি নাটকের কোন একটা প্রিয় ক্যারেক্টার বলেন বা একজন প্রিয় গায়কের কথা বলেন, এই ছোট ছোট ছেলেমেয়েরা ওদের আহ, বিনোদন দেখি কিন্তু বিনোদিত হয়, এবং দেশের মানুষ কল্পনায় তাদেরকে এক ধরনের মহানায়ক হিসেবে চিন্তা করে। কিন্তু এই মহানায়করাই যখন রাষ্ট্রদ্রোহী কাজগুলা করে, দেশকে বিক্রি করার এক ধরনের আঁতাত করে। এখন আপনি বলতে পারেন শিল্পী কিভাবে দেশ বিক্রি করে? দেশের সর্বোচ্চ পর্যায়ে যারা আছে বা যারা সরকার প্রধানদের সাথে হাত মিলিয়ে কাজ করে এবং যারা এই দেশকে বিক্রি করার কাজ করে, দেশ বিরোধী কাজ করে, তাদের সাথে বন্ধুত্ব রাখা, ফায়দা লুটা, সরকারি অনুদানে সিনেমার জন্য বাজেট পাওয়া, ফ্ল্যাট পাওয়া, রাস্তায় নেমে তাদেরকে চামচামি করার জন্য অ্যাকাউন্টে টাকা চলে যাওয়া, এটাকে রাষ্ট্রদ্রোহিতা বলে না? কেন করবেন? আপনি তো শিল্পী, আপনি তো খুব সেন্সিটিভ একটা মানুষ, আপনার রক্ত দেখে আপনার খারাপ লাগবে। ছাত্রদের কে আপনি কিভাবে গরম পানি ঢালতে বলেন? আপনি কি করে ছাত্রদের মৃত্যু দেখে কান্না আসে না? মেট্রো স্টেশন পোড়ানো দেখে কান্না আসে, বিটিভি নিজেরা পুড়িয়ে আবার নিজেরা মায়া কান্না করছে। আপনার কোন ধরনের শিল্পী? এই ধরনের শিল্পীরা আমরা জানি, আমরা চিহ্নিত করেছি, আমরা জানি, এবং এই ধরনের শিল্পীরা কিন্তু এখনো চলে যায় না। এবং ওরা আগে কি করতো? গণভবনে যেত, এখন কি কোথায় যায়? রাষ্ট্রপতি রাষ্ট্র বঙ্গভবনে যায়, চুপপুর ওখানে। সো ওদের ক্যারেক্টার আসলে মনে হয় না কখনো চেঞ্জ হবে। সো জনগণ দর্শককে বলবো যে আসলে এই ধরনের শিল্পীদেরকে আপনারা চিহ্নিত করেন, চিহ্নিত অলরেডি হয়েছে, এদের কাজ আপনারা বহিষ্কার করেন এবং এদেরকে এদের যেইটুকুন সম্মান এবং যেই ধরনের ঘৃণিত কাজ করছে তার জন্য এদেরকে বিচারের আওতা অবশ্যই আনা উচিত। এখনো পর্যন্ত জুলাইয়ের সনদ আদায় করতে পারিনি আমরা, আমরা ব্যর্থ, বা এই গভর্নমেন্ট এটা আদায় করে দেয়নি। এইটা করতে না পারলে কিন্তু আমরা প্রত্যেকে যারা জুলাই যোদ্ধা বলে আমরা দাবি করি, বা আমরা আসলে যারা জুলাই যোদ্ধা, তারা কিন্তু রাষ্ট্রদ্রোহী হিসেবে বিবেচিত হবে। এবং এই গভর্নমেন্টের উচিত এই জুলাই সনদ যেভাবেই হোক এটা আমাদেরকে দেয়া, এবং এটা আমি মনে করি নির্বাচনের আগে এটা আসলে মানে এই দেশকে অ্যাটলিস্ট এই চিন্তা থেকে মুক্ত করা উচিত এই গভর্নমেন্টের। জুলাই সনদ যে কোনো মূল্যে, এই জুলাই মাস থাকতে থাকতে, জুলাই 31 তারিখ এই মাস শেষ হবে, আমি চাই না কোনোভাবে এটা অগাস্ট পর্যন্ত গড়াবে। তাহলে আসলে আমাদেরকে নতুন করে আন্দোলন করতে হবে। মানুষ শান্তিপ্রিয় মানুষ আমরা বাঙালিরা, আমাদের নিরাপত্তা দুমুঠো দুবেলা খেতে পারলে আমরা আসলে স্যাটিসফাইড। সো গভর্নমেন্টের নির্বাচনে যাওয়ার আগে এই বিষয়গুলো দেখতে হবে যে এখনো কোথায় কোথায় কোন কোন সেক্টরে দোসররা লুকিয়ে আছে, বা বিগত সরকারে কারা কারা বসে বসে এই কাজগুলা করতে সহযোগিতা করেছে, যারা এখনো দেশ ছেড়ে পালিয়ে যায়নি, যারা এখনো বহাল তবিয়ত আছে, তাদেরকে যথাযথভাবে বিচার করা হোক। সেই সাথে এই হত্যাযজ্ঞের বিচার করতে পারেনি, এটা একটা বড় ব্যর্থতা। এই বিষয়গুলো নিয়ে আসলে তো অবশ্যই আমরা একটু দ্বিধান্বিত, আমরা একটু ক্ষোভে ফেটে পড়ছি জনগণের ভিতরে। কিন্তু তারপর আমি আসলে আশা রাখি, আসলে আশা রাখতেই হবে, বিকজ এই গভর্নমেন্ট তো আসলে জুলাইয়েরই ফসল। এই ইন্টারিম গভর্নমেন্টের তো আবির্ভাব হয়েছে জুলাই এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। সো আমরা বিশ্বাস করি যে উনি ওনার বাংলাদেশের মানুষের এই জুলাই আন্দোলনের মানুষের এই প্রত্যাশা পূরণ করবে।